খুব মারাত্মক ছিল তাদের, মানে মেয়াদ পর্যন্ত তারা 10-15 সেকেন্ডের বাইরে যাইতো না। আর ওইটা আমার করতে ম্যাক্সিমাম 1.5 মিনিট চাইতো। হ্যাঁ, ডেইলি যাত্রাবাড়ি, চিটাগাং থেকে যাত্রাবাড়ি যাওয়া মানে অনেক কষ্ট হয়ে গেছে। টিচারের কাছে পড়তাম, যাদের কাছে পড়ালেখা করছে, ওনার শুধু আমার জিপি এর জন্য পড়াইছে, এডমিশনের জন্য কোনো পড়ালেখা করাই নাই। তো আমি ভালো করে জানতামও না যে কোনটাতে এক্সাম দিতে হয় বা এডমিশন একটা এক্সাম হয়, আমি জানতামও না এটা। আমি না, শুধু আমার ফ্রেন্ড সার্কেল কেউই জানতো না। অবস্থা মানে প্রথম আমি ডিসিশন নিতে পারছি না ভালো করে, যার কারণে আমার একটা প্রিপারেশন দুই রকম হয়ে গেছে, এক সময় দুই রকম। হ্যাঁ, ফার্স্ট টাইমে গেছে অফলাইনে ছিল, আর সেকেন্ড টাইম অফলাইন অনলাইন। সেকেন্ড টাইম অনলাইন, এটা খুব ভালো। এক্সামের আগে নতুন করে পড়ার কিছু নাই, যা আপনি আগে পড়বেন। যদি এক্সাম শুরু হয়ে যায়, যে আমি আজকে এক্সাম দিতেছি, আবার 3 দিন পরে আরেকটা, 4 দিন পরে আরেকটা, তখন শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রোমান হচ্ছে আপনাদের সাথে। ডিয়ার ভিউয়ার্স, অ্যাডমিশন পরীক্ষার্থী, প্রিয় গার্ডিয়ান বাবা, যে যেখান থেকে আজকে আমাদের দেখছেন, সবাইকে অনেক স্বাগতম। আমরা সবসময় চেষ্টা করেছি আমাদের বাংলাদেশে যে আর্ট ইন্ডাস্ট্রি আছে সেটা নিয়ে কাজ করার জন্য। সবসময় আমরা চেষ্টা করেছি একজন অ্যাডমিশন পরীক্ষার্থীর স্বপ্ন পূরণ করার জন্য। আর সেই সময় থেকে একজন স্টুডেন্টের স্ট্রাগল, ফ্রাস্ট্রেশন সবকিছুকে লাঘব করে তারা যে আর্টের সাথে নিজের ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যেতে চায়, সেটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি, যেন তারাও ইন দ্য মিন টাইম অনেক ভালো কিছু করতে পারে তাদের লাইফে। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকের যে পডকাস্টটি আছে, এখানে আমরা আমাদের আর্কিটেক্টের যে ফাইনালি যে সফলভাবে চান্স পেয়েছে, খুলে 32nd প্লেস, তাই না? 34th, 32nd প্লেস। হ্যাঁ, তো এই বিষয়টা সেলিব্রেশন করব। আজকে আমাদের সাথে আছে অলোক। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। ভেরি ইন্টারেস্টিং, খুবই দারুণ একটা সন্ধ্যা গেল আমাদের, আমরা জানলাম। কংগ্রাচুলেশন আপনাকে ফর ইউর ব্রিলিয়েন্ট সাকসেস। একই সাথে হচ্ছে যারা নেক্সট প্রিপারেশন নিচ্ছেন বা নিতে চান, তারাও আজকে দারুণভাবে ইন্সপায়ার হবেন অ্যাডমিশন টেস্টের জার্নিতে। নতুন স্টাইলের কোয়েশ্চেন প্যাটার্ন, সবকিছু সায়েন্স থেকে পরীক্ষা দিয়ে এমসিকিউ ওভারঅল সবকিছু। সো আমরা শুরু করব। সো চলো আমরা শুরু করা যাক। যদি একটু কথাবার্তা বলে, অলরেডি অনেকে পজিশন পেয়েছে, তো অনেক স্টুডেন্ট আসলে জানতে চায় যে জিএসটি তে এই যে পজিশনটা আছে, যারা 100-র উপরে প্লেস করেছে বা 75-76 প্লেস করেছে, অথবা কত পর্যন্ত এক্স্যাক্টলি টানবে বা কত সংখ্যক সিটস আছে। তো যদি আমরা জিএসটি ইউনিভার্সিটির কথা বলি, সেখানে মোট 2টা ইউনিভার্সিটি রয়েছে, গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অলোকের কাছ থেকে তার পরিচয়টা জেনে নিব। আপনি যদি আপনার কোথা থেকে জয়েন করেছেন বা আপনার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো বিষয় থাকে, কোনো স্কুল কলেজ রিলেটেড ইনফরমেশন, অর সায়েন্স থেকে আপনি আর্টের প্রতি কিভাবে আসক্ত হলেন, সবকিছু আমাদের সাথে চাইলে শেয়ার করতে পারেন। ধন্যবাদ ভাই। আমার নাম হচ্ছে অলোক ঘোষ, আমি হবিগঞ্জ থেকে বিলং করি। আমার কলেজ হচ্ছে বৃন্দাবন গভ কলেজ। আর আর্টের প্রতি আমার নেশা হচ্ছে যে আমি ছোটবেলা থেকে আর্ট করি। তো আবার ধরেন আমার একটা ইঞ্জিনিয়ারিং নিয়ে একটা স্বপ্ন ছিল, এখন এডমিশনে আমি আর্টের প্রিপারেশন নেই নাই। ফার্স্ট টাইমে আমার প্রিপারেশন নেই নাই, সেকেন্ড টাইমার। ফার্স্ট মার্ক ছিল আমি সফল, মানে আমি কিছু করতে পারি না, নিয়ম জানি না, কিছু না, অনেক কিছু প্রবলেমে পড়ছি। এরপর আমি আপনার ওই পোস্ট দেখলাম বা ইউটিউবে দেখছি, দেখার পর আপনার আমি কোর্সে জয়েন হইলাম। তারপর উপরওয়ালার মানে ধরেন একটু হয়ে গেছে আর কি, অনেকগুলোতে পজিশন আসছে। আর দেই নাই বেশিগুলোতে, ফার্স্টও মিস হয়েছে, ফার্স্টে সুস্থ ছিলাম, পরীক্ষা দিতে পারি নাই। তো ফার্স্টে যদি দিতাম তো ফার্স্ট পজিশন আসতো, এটাও আমার একটু মানে আশা ছিল। আপনি তো অনেক ভালো, হ্যাঁ আপনি অনেক ভালো ছবি আঁকতেন, কম বেশি আপনার ছবি তো বেশ ইন্টারেস্টিং হতো। তো যাক, সেটা মেইন ম্যান্ডেটরি ব্যাপার না। আমরা খুলনা ইউনিভার্সিটির বা আদার্স ইউনিভার্সিটির আজকে রেজাল্ট দিচ্ছে না, গতকালকে আজকে রেজাল্ট দিছে জিএসটি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো এই দুইটা ইউনিভার্সিটি মিলে টোটাল আপনি 70+ সিটস পাচ্ছেন, 72। তার ভেতরে আবার কোটা রয়েছে। তো আলটিমেটলি যারা 100-র ভেতরে প্লেস করেছেন, যদি রেশিওটা ভালো থাকে, দেন ইউ উইল গেট আ চান্স। আর যদি রেশিওটা খারাপ থাকে, তাহলে 72 পর্যন্ত যারা সিরিয়াল লিস্টে আছে তারা সবাই ওইখানে টিকে যাবে, এরকম একটা হিসাব। যেহেতু এটা লাস্ট মোমেন্ট, লাস্ট টার্ম এক্সাম, আর সবার একটা ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, যে চায় যে আর্কিটেক্টে পড়ার জন্য, যেহেতু একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। তো ওই জায়গার উপর বেস করে আসলে সিরিয়ালটা টানার সম্ভাবনাটা কম হতে পারে এবার, কারণ এবার অনেক চাপ পড়েছে লাস্টে, আমরা সবাই জানি। বাট ইন দ্য মিন টাইম আপনারা আশা হারাবেন না, যারা 100 থেকে 120-এর ভিতরে আছেন তারা আল্লাহ ভরসা রাখেন, বাকিটা দেখা যাবে। যদি সিরিয়াল টানে, দেন ইউ উইল গেট আ সিট। আদারওয়াইজ আপনারা সেকেন্ড টাইম অর এনি আদার্স ইউনিভার্সিটিতে ট্রাই করেন, দিস উইল গ্রেট ইনফরমেশন ফর ইউ। যাই হোক, আমরা যা বলি না কেন, তো খুলনা ইউনিভার্সিটি নিয়ে আমরা কথাবার্তা বলবো। আপনি আমাদের সাথে বেশ কিছু বিষয় নিয়ে শেয়ার করছিলেন, তো আপনি আমাদের বলেন যে আপনি খুলনা ইউনিভার্সিটি যখন পরীক্ষা দিলেন,
আপনার কি কি এসেছিল এবার খুলনা ইউনিভার্সিটিতে? খুলনা ইউনিভার্সিটিতে যেটা আছে ফিগার ড্রয়িং ছিল একটা। হ্যাঁ হ্যাঁ। আহ, একজন স্টুডেন্ট পড়তেছে, সেটার পড়ার মাধ্যম হচ্ছে বই। তো এইটা নিয়ে একটা আসছিল, আর একটা হচ্ছে আপনার গ্রামের মধ্যে নদীর ঘাট নিয়ে একটা কোয়েশ্চেন আসছিল। তো দুটো ইজি ছিল, বুঝলাম ঠিকই, কিন্তু কিছু একটা ভুল করছিলাম যার কারণে পজিশন একটু লাস্টে ছিল। ভুল বলতে, আমি যখন ফিগারটা ড্রয়িং করি, তো ফিগার যে জায়গায় আমি চেয়ারে বসাই মানুষটারে, তখন ওই যে টেবিল থেকে ফিগারের দূরত্বটা আমি একটু বেশি দূর দিয়ে দিই। পার্সপেক্টিভে ঝামেলা হয়। মার্কটা কম আসে। আপনার আর্কিটেক্টে ড্রয়িং এ কত স্কোর আসছে? 50-এ? খুলনা ইউনিভার্সিটি স্কোর দেখায় নাই। জিএসটি স্কোর হচ্ছে আপনার 46.5। আচ্ছা আচ্ছা। আর খুলনা ইউনিভার্সিটি আর্কিটেক্ট আপনি স্কোর পাননি তাই তো? জাস্ট পজিশনটা দেখাইছে। তো আমরা একটা খুবই ক্ল্যারিটি পেয়ে গেলাম যে খুলনা ইউনিভার্সিটি যারা আর্কিটেক্ট এক্সাম দিবেন তারা কিন্তু স্কোর দেখতে পাবেন না, তারা সরাসরি হচ্ছে একটা পজিশন পাবেন। সো ওনার পজিশন হচ্ছে 32, আর খুবই দারুণ একটা পজিশন, খুবই ইজিয়েস্ট ওয়েতে আপনি সিট পেয়ে যাবেন। কেউর কথাবার্তা যদি আমরা বলি, টোটাল সিট সংখ্যা হচ্ছে এখানে 37টা, 2টা কোটা, আর জেনারেল হচ্ছে 35টা। সো আপনি কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন শেয়ার করেন, আপনার সায়েন্স থেকে খুলনা ইউনিভার্সিটি স্কোর কত ছিল? সায়েন্স থেকে এটা অনেক পেছনে ছিল, মানে এটা বলার মতো না। বি ইউনিট থেকে এক্সাম শুরু দিছি, না বি ইউনিট না, আমি তো হ্যাঁ বি ইউনিটে দিছি মেবি। আর্কিটেকচারে যে এক্সামটা ছিল একটাই দিছি, বায়োলজিতে দেই নাই। তো এটা অনেক পেছনে আসছে, আর বাকিগুলো তো দিতে পারি নাই, সবকিছু প্রস্তুত ছিলাম বাদ, মানে বাদ পড়ছে আর কি। তো শুধু খুলনা ইউনিভার্সিটিতে পজিশন মেবি আমার অনেক পেছনে, এটা বলা যায় না আর কি। আর এটা মনে হয়। আর গুচ্ছ আর্কিটেক্টের পজিশন কত আসছে? গুচ্ছতে আসছে 32, আর ওইটাতে আসছে 166 খুলনাতে। দুইটা অ্যাডমিশন টেস্টে একটা স্টুডেন্ট আসলে কিভাবে নিজের টাইম ম্যানেজ করে, যে একটা ড্রয়িং করার পাশাপাশি সায়েন্সের পড়াশোনা কিভাবে অ্যাডজাস্ট হয়? না, ড্রয়িং আমি বেশি করি নাই, যেহেতু আমি ছোটবেলা থেকে ড্রয়িং করতাম। তো মাঝে মাঝে করি নাই বলতে গেলে, শুধু আপনার ক্লাস যখন ছিল তো এর আগের দিন করতাম আর পরের দিন করতাম, এছাড়া বাইরে আমি আর ড্রয়িং গুলো করি নাই। আর ওই আগের যে এক্সপিরিয়েন্সটা ওইটার মধ্যে দিয়ে শুধু একটু অ্যাড করছি, ওই যে আপনি যে মাপগুলো শিখাইছিলেন পার্সপেক্টিভ বা ফিগার ড্রয়িং এর, যে ওইগুলো একটু প্র্যাকটিস করছি, তা হয়ে গেছে আর কি, মানে একটু প্রিপারেশন হয়ে গেছে। ভেরি ইন্টারেস্টিং। সো ডিপেন্ড করে আসলে স্টুডেন্ট ওয়াইজ যে আসলে কে কিভাবে করবে। এমনি আপনি আর এই আর্কিটেক্ট বাদে অন্যান্য সায়েন্সের যে সাবজেক্টের জন্য পরীক্ষা অ্যাটেন্ড করলেন বিভিন্ন ইউনিভার্সিটি, কারণ আপনারা পড়াশোনার সময় তো কম পাইছেন তাই না, এটা আলটিমেটলি ফ্যাক্ট। তারপর অনেক বাংলাদেশে ঢামাডোল অবস্থা বাংলাদেশে, সো ওই জায়গার দিক থেকে আসলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে চান্স পেয়ে পড়াশোনা করাটা একটা ভালো বিগ থিং, আমি যেটা মনে করি। আসলে অ্যাডমিশন টেস্টে একটা চরম সমস্যা সৃষ্টি হয় যখন একটা স্টুডেন্ট হচ্ছে একটা ইউনিভার্সিটি পরীক্ষার দেওয়ার পরে তার ঠিক 2-3 দিন পরে একটা ইউনিভার্সিটি এক্সাম ছিল। আমরা যেটা রিসেন্টলি দেখলাম যে হাজী দানেশে এক্সাম, তারপরে 9 তারিখে, 6 তারিখ হাজী দানেশ, 9 তারিখ হচ্ছে গুচ্ছের এক্সাম। তো এই যে টাইমলাইন গুলো, 6 তারিখ 6 তারিখ হাজী দানেশ, 9 তারিখ গুচ্ছ, নাকি গুচ্ছ সায়েন্স? হ্যাঁ 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 হ্যাঁ। আমার প্রশ্নটা হইতেছে যে আপনি কিভাবে ম্যানেজ করলেন যে এত কম ডিস্টেন্সে পরীক্ষা দিচ্ছেন, লাস্ট মোমেন্ট রিভিশন কিভাবে কি হয় আসলে, তখন মেন্টাল সিচুয়েশন আসলে কেমন থাকে এরকম টাইপের সময়? এক্সামের আগে নতুন করে পড়ার কিছু নাই, যা আপনি আগে পড়বেন। যদি এক্সাম শুরু হয়ে যায়, যে আমি আজকে এক্সাম দিতেছি, আবার 3 দিন পরে আরেকটা, 4 দিন পরে আরেকটা, তখন আসলে একটু এক্সাম দিলে ভালো হয়। নতুন করে বই ধরার কোনো দরকার নাই, শুধু একটু নোট থাকলে নোট, অথবা শুধু এক্সাম দিতে পারেন, সারাদিন এক্সাম দিলেই হয়ে যায়। এর বেশি যদি আপনি নতুন করে পড়তে যান তাহলে ডিপ্রেশন, তখন আর পরীক্ষা খারাপ হয়। এটা আর্কিটেকচার আমার ক্ষেত্রে হয়েছে। আমি নতুন কিছু জানি না, আপনি যেগুলো দিচ্ছেন আমি এগুলাই করছি, এর বাইরে একটা মানে এমনি জেনারেলি একজন সায়েন্সের স্টুডেন্টের আসলে অনেক চাপ থাকে, কারণ তারা প্রথমে দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং এর জন্য কি আলাদাভাবে প্রিপারেশন নেয়, কেউ হয়তো বা মেডিকেলের জন্য আলাদাভাবে প্রিপারেশন নেয়, তারপর গুচ্ছ বা এক্সট্রা যে ইউনিভার্সিটি সাবজেক্ট আছে সায়েন্স ইউনিটে সেগুলো জায়গার জন্য ট্রাই করে। অ্যাজ বাংলাদেশের ট্রেন্ড আর কি, অ্যাজ উই টক অ্যাবাউট বাংলাদেশের ট্রেন্ড, যেটা রেগুলারলি হয় প্রত্যেক ইয়ারে সেশনে, আমরা যেটা জেনারেলি দেখেছি। সো এই সিচুয়েশনে আসলে খুব কমপ্লিকেটেড থাকে কোনটা কিভাবে হয় না হয়। তো আপনি কি সেলফ স্টাডি করেছিলেন নাকি আপনি কোচিং সেন্টারে পড়াশোনা করেছিলেন বা বাসায় টিচার রেখে, কেমন? আর একটা জেনন ব্যাচে অনলাইন প্ল্যাটফর্ম, ওইটাতে ছিলাম, আর কোনটাতে মেবি না। প্রিপারেশন অনলাইনে ছিল আর 50% অফলাইনে, এরকম তাই তো? হ্যাঁ, ফার্স্ট টাইমে তো অফলাইনে ছিল, আর সেকেন্ড টাইম অফলাইন, সেকেন্ড টাইম অনলাইন। এটা খুব ভালো ব্যাপার যে বাংলাদেশের মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে এবার সেকেন্ড টাইমের পরীক্ষা যারা দেয় তারা এখন অনলাইনে অনেক ভালো প্রিপারেশন নিতে পারে। দিস ইজ দ্য ব্লেসিং অফ সোশ্যাল মিডিয়া এন্ড অল আদার প্ল্যাটফর্মস। আমরা প্রাইমারি যেটা দেখেছি আর কি, অলরেডি সবাই পাচ্ছে। সো আমাকে বলেন যে আপনার ফার্স্ট টাইমে অ্যাডমিশন টেস্টে কি পরিমাণ টাকা খরচ করছেন আপনি, স্টুডেন্ট?
কোচিং আর ট্রাভেল করে বেশি যায় নাই, সব এক্সাম তো ঢাকা থেকে দিছি, তো মানে এত বেশি করা যায় না। তবুও যদি ফিউ মিলে 35 বা 40,000। 40,000 হলে একজন সায়েন্সের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে, তাই? ইঞ্জিনিয়ারিং নাকি হ্যাঁ, মেডিকেল? আর যদি আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছিলাম, আপনি কিন্তু ইঞ্জিনিয়ারিং আমার টাইপ ক্লাস করেছিলেন? মিস আসছিল। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু পরে আবার চেঞ্জ করছি, ভার্সিটি প্রিপারেশন নেওয়া শুরু করছে। মানে একটা অবস্থা, মানে প্রথম আমি ডিসিশন নিতে পারছি না ভালো করে, যার কারণে আমার একটা প্রিপারেশন দুই রকম হয়ে গেছে, ও, এক সময় দুই রকম এখন এখন আপনার বাসার, মেনটেন করতে পারি না। আচ্ছা আচ্ছা, এখন আপনার অনুভূতি কি বাসার থেকে? কেমন সবাই ফিল করছে আপনি একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়তে পারবেন সেকেন্ড টাইমের স্টুডেন্ট হ্যাঁ, হিসেবে? সবাই হ্যাপি। মানে এতগুলো এক্সাম দেওয়ার পরে যখন চান্স হয় নাই, তো হঠাৎ করে একটা হইছে, তখন অনেক সবাই অনেক খুশি। হুম, এবার আপনি এটাই এটা এটা এর মানে হচ্ছে আপনি এটাই কন্টিনিউ করবেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং, ভেরি নাইস। আমরা খুব প্রাউড ফিল করি, কারণ একজন স্টুডেন্ট যখন চান্স পায় তখন আমাদের ফিল হয় যে আমরাই চান্স পাইছি ইউনিভার্সিটিতে। আমরা দেখা যাচ্ছে যে আমাদের তো অনেক বয়স হয়ে গেছে, কিন্তু তারপরও আমরা আসলে ওই ফিলটা কখনো হতে দিই না যে আসলে আমরা স্টুডেন্টের অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে তাদের সাথে মিশতেছি, ক্লাস নিচ্ছি, এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যেন তারা সেভাবে সফলভাবে নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারে। দিস ইজ দ্য মেইন কি পয়েন্ট। আচ্ছা, তো যাক, টেস্টের সেকেন্ড টাইমে আপনি কত খরচ করছেন টোটাল অ্যাডমিশন টেস্ট মিলে জার্নিতে আপনার? সেকেন্ড টাইম আমার কোর্স 10-12,000 অলমোস্ট। এর মানে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম মিলে আপনার অ্যারাউন্ড 62-60,000 এর কাছাকাছি খরচ হয়ে। সায়েন্সের স্টুডেন্ট যখন ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নেয় তার ডেইলি প্রিপারেশনের জন্য সে কত ঘন্টা করে পড়াশোনা করে? আপনি যদি এভারেজ রেজাল্ট করেছেন হয়তো সব জায়গায়, সো তারপরও যে পড়ালেখাটা মেন করে আপনার স্টুডেন্টের উপরে। যদি এভারেজ স্টুডেন্ট হয় তাহলে তো 15 ঘন্টা পড়তে হবে। আপনি ডেইলি কত সময় করে পড়ছেন সেকেন্ড টাইমে? সেকেন্ড টাইমে 12 ঘন্টা 13 ঘন্টা পড়ছি। আর ফার্স্ট টাইম? কম করে হলো। ফার্স্ট টাইম ফার্স্ট টাইম তো মানে হঠাৎ করে ঢাকা আসলাম, এসে যখন আমি দেখি যে ঢাকা স্টুডেন্ট এত ফাস্ট, তখন তো আমার অবস্থা খারাপ। আর আপনি এমনি তো কোচিং ঢাকায় করেন নাকি আপনার হবিগঞ্জে করেন? সরি, ঢাকায় করছি। হবিগঞ্জে তো আপনার ইঞ্জিনিয়ারিং কোচিং ছিল না, ও আচ্ছা ঢাকা আচ্ছা, যাত্রাবাড়ি ঢাকায় ঢাকায় যাত্রাবাড়ি থেকে খেয়ে কোচিং করা, লিভিং কস্ট সব মিলাই কেমন থাকে সাধারণত একজন স্টুডেন্টের জন্য? লিভিং কস্ট আমার মানে যায়নি, কারণ আমার মা বাবা ঢাকা থাকে, তো আমি ও, ওদের কাছেই থাকছি। আমি 12 বছর পড়ালেখা করছি আমার কাকার কাছে হবিগঞ্জে। আচ্ছা আর আচ্ছা, মানে ইউনিভার্সিটি লেগেছে 1 বছর 1.5 বছর ধরে আমি এবার আপনার ঢাকায় বাবা থাকি। মা হচ্ছে ঢাকায় জব করেন, তাই তো? হ্যাঁ, ঢাকা থাকে আর কি। হুম, আচ্ছা, যাক, সমস্যার কিছু নাই। আপনি বলতেছিলেন যে আপনি ডিসিশন মেকিং এ অনেক সমস্যা ফেস করেছেন বিভিন্ন টার্মে, টার্ম টু টার্ম ওয়াইজ। আপনার অ্যাডমিশন টেস্টের জার্নি অ্যারাউন্ড 2 ইয়ার্স, অলমোস্ট 2 ইয়ার্স আমরা এটা ধরতেই পারি। Almost সো হ্যাঁ। ডিউরিং দ্যাট টাইম আসলে অনেক হিউজ পরিমাণ এক্সপিরিয়েন্স থাকে একজন অ্যাডমিশন পরীক্ষার্থীর, কারণ খাতায় নোট করা থেকে শুরু করে পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত 1 ঘন্টার এক্সাম, বাট কি পরিমাণ ম্যাথ সলভ করা, এমসিকিউ পড়া, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিস দেখা, ইংলিশ সলভ করা, এভরি সিঙ্গেল ডে ইজ লাইক আ প্রেসার কুকার ইনসাইড আওয়ার ব্রেইন, তাই না? আমরা এরকম দেখছি ম্যাক্সিমাম টাইমে। হ্যাঁ, সো আমাদের আপনি বলেন যে আপনি যে ডিসিশন মেকিং এ মানে ভুগতেছিলেন, এটা কেন হচ্ছিল, বা এক্স্যাক্টলি হোয়াট ইজ গোয়িং অন ডিউরিং দ্যাট টাইম যখন আপনি ডিসিশন মেকিং ফেস করতেছেন যে এটা করব কি এটা করব আসলে? আসলে যখন আমি একাডেমিক পড়ালেখা করি, হ্যাঁ তখন হ্যাঁ যে টিচারের কাছে পড়তাম তাদের কাছে পড়ালেখা করছি, ওনারা শুধু আমার জিপিএ এর জন্য পড়াইছে, হ্যাঁ এডমিশনের জন্য কোনো পড়ালেখা করাই নাই। হ্যাঁ, তো আমি ভালো করে জানতামও না যে কোনটাতে এক্সাম দিতে হয় বা এডমিশন একটা এক্সাম হয়, আমি জানতামও না এটা। আমি না, শুধু আমার ফ্রেন্ড সার্কেল কেউই জানতো না। যে লিফলেট দেয়, তো ওইটার মাধ্যমে আমার জানা হয়েছে, তখন আমি জানি যে আমার উইকেন্ড এক্সাম দিতে হবে, উইকেন্ড এক্সাম দিতে হবে। কিন্তু জানতাম যে মেডিকেল এক্সাম দিতে হয়, আর বাকি সব আমার জানা ছিল না। তো যখন এটা মানে স্বপ্ন দেখা শুরু করছি, তো দেখার পরও যখন দেখছি লেট হয়ে গেছে, কারণ একটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া এবার স্টুডেন্ট থেকে আইসা অনেক টাফ হয়ে যায়। এর মধ্যে ঢাকা শহরে আইসা অনেক ধরেন বাস অ্যাডজাস্টমেন্ট উঠতে করা, পারি না। হ্যাঁ, ডেইলি যাত্রাবাড়ি, চিটাগাং থেকে যাত্রাবাড়ি যাওয়া মানে অনেক কষ্ট হয়ে অনেক গেছে। কষ্টের জার্নি, আপনার অ্যাডমিশনের সময় খাইয়ে দিবে, তো তাই না? এটাই মানে, আর জাম হলো তো হইছে 2 ঘন্টা শেষ। যারা দাঁড়িয়ে থাকছে তারা তো টাইম সেভ করছে। 2 ঘন্টা টাইম মানে অনেক কিছু অনেক অনেক অনেক, এডমিশন টাইমে। এটা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এন্ট্রান্স এক্সাম আর বাংলাদেশে এটা ডেইলি অনেক ভ্যারি করে। যাইতে 1.5 ঘন্টা, হ্যাঁ, যাইতে 1.5 ঘন্টা, আইতে 1.5 ঘন্টার মতো 3 ঘন্টা 3.5 ঘন্টা এমনি চলে গেছে। আবার আইসা দেখা যায় মাথা ব্যথা করতেছে, জ্বর উঠছে। এই যে জার্নি, হঠাৎ করে জার্নি, বাসে জার্নি তো কোনোদিনও করি নাই, হ্যাঁ অসুস্থ এমনিতেই। হ্যাঁ তো হ্যাঁ, ওইগুলো করার পর যখন, আর এর মধ্যে আবার ঢাকা স্টুডেন্টের দেখে তারা তো মারাত্মক ফাস্ট, প্রচুর ফাস্ট। তা তো অবশ্যই। এগুলো দেখেও মানে অবস্থা খারাপ হয়েছে।
ঢাকা স্টুডেন্টরা মানে অনেক ফাস্ট, খুব মারাত্মক ছিল তাদের, মানে ম্যাথ পর্যন্ত তারা 10-15 সেকেন্ডের বাইরে যাইতো না। আর ওইটা আমার করতে ম্যাক্সিমাম 1.5 মিনিট চাইতো। ওয়াও। ঠিক আছে, তো সেকেন্ড টাইম আমি প্রিপারেশন নেই, তো তাদের মতো হওয়ার চেষ্টা করছিলাম। তো মানে অনেক কোচিং এ ভর্তি হয়েছি, অনেক ক্লাস করছি অনলাইনে, ধরেন ফিজিক্স সেন্টার বলেন আর অন্য প্ল্যাটফর্মে বলেন, মানে প্রচুর ক্লাস করছি। আমি বই কম করছি, শুধু ক্লাসগুলো বেশি করছি। আচ্ছা যার আচ্ছা। কারণে আমার ম্যাথ আর ফিজিক্সে বেশি মার্ক আসছে, কিন্তু আমি কেমিস্ট্রিটাতে একটু কম পারতাম। মুখস্থবিদ্যা তো, মুখস্থবিদ্যা আমার নাই, তো ওই জন্য ওইটাতে আমি কম পারতাম। বাকি দুটোতে এভারেজ মার্ক আসলো, দেখা যায় কেমিস্ট্রি অথবা বায়োলজির কারণে আমি 10টা গিয়ে যেতাম। তো তো আসতো, যাও আন্স করতাম, ওইটাতে আবার কেটে যেত সবগুলা। ওইরকম ধরনের পজিশন লাস্টে আসতো সবগুলারই। সো তারা ভালোভাবে পড়াশোনা করছে বলেই যাচ্ছে, উইদাউট এনি রিজন। চেষ্টা করলে পৃথিবীতে যে কোনো প্রান্তে গিয়ে অনেক ভালো কিছু করা যায়, আর আর্কিটেক্টের আসলে অনেক সুযোগ থাকে। সো ইটস অল আপ টু ইউ যে আপনি আপনাকে নিজেরকে কোথায় দেখতে চাইতেছেন। যেমন আপনি বললেন যে আপনি যখন লিফলেটটা পাইলেন তারপরে জানছেন যে এরকম ঘটনা। তো এখানে আসলে কাহিনীটা হয় কি, যে একজন যারা একটু মফস্বলে থাকে তাদের কাছে কি মানে কোনো ইন্টারনেটের অ্যাক্সেস থাকে না। এক্স্যাক্টলি আসলে গল্পটা কি আমাদের, সেটা আমাদের সাথে শেয়ার করেন। আপনি 12 বছর কাকার কাছে পড়াশোনা করছেন হবিগঞ্জে, আপনার কাকা হচ্ছে একটু মফস্বলে থাকেন, দেন আপনি শহরে আসছেন সাডেনলি অ্যাডমিশন পিরিয়ডে। তো এই যে হবিগঞ্জ শহরে, হ্যাঁ, তা এই যে একটা ব্রেকডাউন হয়, ইমোশনাল একটা ব্রেকডাউন হয়, মেন্টাল একটা ক্রাইসিস ক্রিয়েট হয় হুট করে, একটা স্টুডেন্টের স্ট্রাগল যে দ্বিগুণ তিনগুণ চারগুণ হয়ে যায়, তার উপর আবার অ্যাডমিশনের প্রেশার। কিভাবে একটা স্টুডেন্ট, আপনার মতো একজন স্টুডেন্ট সফল হয়, বা এর পেছনে আসলে তারা কি কি ফেস করে বা কি কি তাদের মনে কাজ করে, আমাদের সাথে এগুলো শেয়ার করেন। সেকেন্ড টাইম আমার প্রিপারেশন গুলা যখন আমি দেখছি যে ইঞ্জিনিয়ারিং এর বাইরে একটা সাবজেক্ট ছিল যেটা আমার পড়ার মানে কথা ছিল, যেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং। গ্রাফিক্স যেটা ডিজাইনিং, ওইটা যে আর্টের সাবজেক্ট, ওইটা আমার জানা ছিল না। ও তো ওইটা যদি জানা থাকতো তো হ্যাঁ, ওইটাতে আমি কিন্তু ডাবিতে আমি প্রিপারেশন নিতে পারতাম, আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার দরকার নাই। তো ভালো একটা সাবজেক্ট আমি মিস করছি, গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে। এটা যদি দিতাম তো হয়ে যেতে পারতো, কারণ মোটামুটি আমার আর্টের উপর আমার একটা ভরসা ছিল। করে আমি যখন ফার্স্ট টাইম এক্সাম দেওয়ার আপনার 4 মাস পরে আমি মোবাইল কিনি। কাকার সহায়তা, বাবা কিছু দেয়, আমি কিছু দেই, দিয়ে একটা মোবাইল কিনি। কেনার পরে যে আপনাদের সাথে এখন জয়েন হইলাম, সবকিছু ওই সেকেন্ড টাইম সবকিছু আপনাদের সাথে জয়েন। এর মানে আপনি ফার্স্ট টাইম দিয়ে যখন সেকেন্ড টাইমে আসলেন, সেকেন্ড টাইমে তো অনেক ইউনিভার্সিটিতে গ্রাফিক্স ডিজাইন ছিল, যেমন গুচ্ছতে 2টা ইউনিভার্সিটিতে আছে, রাজশাহীতে ছিল, তারপর অনেক ইউনিভার্সিটি ছিল। কখনো কি মনে হয়নি যে এক্সাক্ট কি হচ্ছে বা? হ্যাঁ, না সেকেন্ড টাইম ব্যাপারটা কি, যখন আমি চিন্তা করছি যে না ইঞ্জিনিয়ারিং যখন ধরছি, তার মানে আমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টই পড়বো। ইঞ্জিনিয়ারিং কিন্তু শোনেন, আপনি ইঞ্জিনিয়ারিং এর ভেতরেও গ্রাফিক্স এর কোর্স পাবেন, 6 মাস 2টা ইন্ডিভিজুয়াল কোর্স থাকবে। আর এই কোর্সটা করা মানেই হচ্ছে আপনি যখন আপনার নিজের আগ্রহ থেকে আর অনেক কিছু ঘাটাঘাটি করা শুরু করবেন, দেন ইট উইল বি হ্যাপেনিং পজিটিভ। সো এখন আপনার এটা নিয়ে রিগ্রেট ফিল করার কোনো দরকার নাই। আপনি যে সাবজেক্ট আছেন, এটা 5 বছরের কোর্স, অল অ্যারাউন্ড বাংলাদেশ, আর দিস ইজ সিগনিফিকেন্ট থিং। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা ভাই, এটার কোর্স কত হতে পারে গোপালগঞ্জ ইউনিভার্সিটিতে? কত কি মানে কোস্ট মানে 5 বছরে টোটাল 5 বছরের কস্ট আসলে এতে গভর্নমেন্ট দেবে আপনাকে। আপনার জাস্ট হয়তো বা এক্সট্রা খরচ যেটা যাবে, আপনার খাবার দাবারের খরচ, যেটা আপনি টিউশন করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, আর হচ্ছে আপনার ভর্তি টর্তি আর সেমিস্টার ফি। এটা ডিপেন্ড করতেছে আপনার ওই ইউনিভার্সিটি যাওয়ার পর। ঠিক আছে? অবস্থা। আচ্ছা। সো বেশি প্যারা খাওয়ার দরকার নাই, সবকিছু টাইম টু টাইম আপনি বুঝে যাবেন, কারণ অ্যাটলিস্ট যেটা মিনিমাম খরচ আছে সেটা তো আপনাকে বের করাই লাগবে। তারপর আপনি গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে পড়তেছেন, এটাই অনেক বড় ব্যাপার। গভর্নমেন্ট আপনার কাছ থেকে কোনো টাকা নিচ্ছে না, সেখানে আপনাকে হলে অ্যালটমেন্ট দিবে, আপনি 1 বছর পরেই সিট পেয়ে যাবেন, 1-1.5 বছরের ভিতরে। আর একই সাথে হচ্ছে আপনি অনেক ফ্যাসিলিটিস পাবেন যেটা গভর্নমেন্ট কর্তৃক প্রদত্ত থাকে, আর বাকিটা তো আপনার নিজের প্র্যাকটিসের ইয়ের উপরে। ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। তো যাই হোক, সমস্যার কিছু নাই। এখন আমরা দেখলাম যে আসলে একটা মফস্বলে একজন স্টুডেন্ট আসলে কেমন স্ট্রাগল করে। আর বাংলাদেশে আসলে এখন অনেক ভ্যারিয়েশন আছে, আমরা এটা জানি, যে মানুষ আসলে সবার গল্প আসলে একরকম না। আপনি যেমন বলতেছিলেন যে আপনি 12 বছর পরে গিয়ে মোবাইল কিনছেন আপনার নিজের পয়সায়, টাকাটাকে আপনি ইনকাম করছেন কি টিউশনের থেকে? সেকেন্ড টাইমে যতগুলো আমি কোস্ট ফি দিছি, সেটা আমার সব টিউশনই, আমি সব নিজের পকেট খরচ। হ্যাঁ, নিজে টিউশনি করছি, নিজে পড়ালেখা করছি, আপনার কোর্স সবই করছি, সব নিজের পকেট খরচে। ওরে হ্যাঁ, নিজে সেকেন্ড টাইম আমি নিজে করছি সবগুলো। তা তো অনেক স্ট্রাগল আপনার। আমরা আপনার ফার্স্টে আমার বাবা তো মানে বাবার এত সচল না, মানে আমার বাবা দিন আনে দিন খায় ঢাকা শহরে। তো
মানে সবকিছু বুঝা দেওয়াটা ঠিক হয় না। ওই জন্য আমি একটা স্কুলে টিচার হিসেবে জব করছি আর 2-3টা টিউশন করাইছি। এগুলো তো চলে আসতো 10-12 হাজার, এগুলোই দেয় সবকিছু। যাক, আমরা আপনার মানে আপনার আমি জমাইয়া আমরা হ্যাঁ 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 তারপর কিছু না বলেন। না, তারপর বল, আপনি শেষ করেন, সমস্যা নেই। না ইটস ওকে। এইটাই এটা মানে এটা হয় আসলে, হ্যাঁ, এটাই আসলে জীবনের আসলে মেইন খেলা। এটাই হইতেছে আগামীর বাংলাদেশ, যাদের আসলে লিড দেওয়াটা উচিত, বা যারা এক্সাক্ট বাংলাদেশটাকে ডিজার্ভ করে। ঠিক আছে, এই ক্যাটাগরি বা এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটাই হচ্ছে মূলত আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা বাংলাদেশের প্রতিটা কোনায়, প্রতিটা জায়গায় হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। তো যেদিন এই নাম্বারটা সব থেকে বেশি ফ্লারিশ করবে, সেদিন বাংলাদেশ হচ্ছে আসল বাংলাদেশ হবে। এখন যেই ফ্রিডম মানুষের কোনো ধর্মের কাছে বন্দী, কোনো ইতিহাসের কাছে বন্দী, কোনো টেম্পোরারি টাইমের কাছে বন্দী, কোনো আবেগঘন জায়গার কাছে বন্দী, সেটা বাংলাদেশ না। ইটস অল অ্যাবাউট আওয়ার রিয়ালিটি। আমার যদি পেটে ভাত না থাকে, তাহলে তো আমি কি করবো? আমার তো ফুটানি নিয়ে লাভ আছে? লাভ নাই। হ্যাঁ it's all about reality. So that's why যারা এটার জন্য কাজ করে, বা যারা এটার জন্য কাজ করবে, যারা এই বিষয়টাকে লিড করবে, এটাই হইতেছে তাদের বাংলাদেশ ইন দ্য নেক্সট। কারণ মানুষ এখন সব বুঝে, মানুষ এখন বোঝা শিখছে। ঠিক আছে, এখন সে আর ইয়ে নাই। আর যত বেশি টাইম টু টাইম যাচ্ছে, সবকিছু বাংলাদেশে সবকিছু আরো রিফ্লেক্ট হচ্ছে। একটা গরম মানে পাত্রে যখন আমরা কোনো ভুট্টা দেই, ওটা একটা পপকর্নে রূপান্তরিত লাভ করে ফুলে। তো এখন যত নেগেটিভিটি আছে, সবকিছু আস্তে আস্তে বের হচ্ছে। কে কিরকম, কার ক্যারেক্টার কিরকম, কার ধরন কিরকম, কে এক্স্যাক্টলি আপনার ভালো চায়, কে এক্স্যাক্টলি আপনার খারাপ চায়, কে এক্স্যাক্টলি আপনার সাথে আছে, এটাই। তো যাক, সমস্যার কিছু নাই। ইন এনি মোমেন্ট, এনি টাইম, আপনার যদি কোনো সাজেশন, কোনো হেল্পের প্রয়োজন পড়ে, আপনি অলওয়েজ আমাকে নক করতে পারবেন। আই উইল ট্রাই টু ফিগার আউট ইউর প্রবলেম। সো গোপালগঞ্জে আসেন, পড়াশোনা করেন, এটা হয়তো আপনার জন্য অনেক বেস্ট একটা জায়গা হবে। আর্কিটেক্ট দেখেন, আপনার কাছে যদি এটা লাস্টের বেস্ট অপশন থাকে, তো এটা হয়তো অনেক বেটার হবে। সো আমরা অনেকদিন পরে একটা দারুণ একটা পডকাস্ট করলাম, যেখানে হচ্ছে আমরা একটা মানে মফস্বল স্পেস থেকে আসা, ঢাকা শহরে গিয়ে পড়াশোনা করা, কোচিং করা একজন স্টুডেন্টের সাক্ষাৎকার। সেই সাথে হচ্ছে আমরা দারুণভাবে মোটিভেট হইলাম যে আসলে জীবনে হাল ছেড়ে দিতে নাই। হয়তোবা কোনো না কোনো টাইমে, কোনো না কোনো মোমেন্টে আমরা জয় হবই। হয়তোবা আমাদের একটু মেরিট ছোট থাকবে, বা আমাদের হয়তোবা একটু সিচুয়েশন ডাল থাকবে, বাট উই আর ডুইং সামথিং বেটার। সো ইচ্ছা, স্বপ্ন সবার মনে রাখা উচিত, সবার ওই অনুযায়ী এগিয়ে যাওয়া উচিত। কারণ এই ইচ্ছা, এই স্বপ্নটি হচ্ছে আপনাকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে, আপনাকে একটা ভালো মানুষ হিসেবে তৈরি করবে। গতানুগতিক গদবাধা জীবনযাপন না করে এভাবে এগিয়ে যাওয়া উচিত, যেমন আমরা অলোকের ক্ষেত্রে দেখলাম আর কি। সো এই অদম্য ইচ্ছা, এটাকে আমরা স্যালুট জানাই। আর সবসময় আমরা এই স্টুডেন্টদের জন্য সবসময় কাজ করেছি, যারা হয়তো বা অফলাইনে কোনো অ্যাক্সেস পায় না, অনলাইনে সরাসরি হচ্ছে খুবই ন্যূনতম প্রাইস রেঞ্জে, প্রাইস মার্জিনের খুব ভালোভাবে পড়াশোনা করতে পারে। তো আমাদের বলুন, আপনার আর ফ্রেন্ডসদের অবস্থা কি? তারাও কি সফলভাবে চান্স পেয়েছে কোথাও না কোথাও, নাকি আপনি একাই আপনার ফ্রেন্ডস জোনে চান্স পেয়েছেন? আমার ফ্রেন্ড জনে আমি একাই। তো তারা ফার্স্ট টাইমে আমার মতোই মানে ফেইলিউর, মানে কোনো জায়গায় চান্স হয় নাই। তো তারা সেকেন্ড টাইম আসলে দেওয়ার মতো যে একটা সাহসটা, ওইটা করতে পারে নাই। কিন্তু আমি ধরেন আমার ফ্যামিলির ফার্স্ট, সবার বড় হিসাবে আমি চাইছি যে না, আমি পাবলিকই পড়বো। তো পাবলিকে আমি সেকেন্ড টাইম 1 বছর রিস্ক নিয়েছি। তো আমার ফ্যামিলিও সাপোর্ট করছে যে তুই নে, পড়, সমস্যা নাই। যদি না পারছ না হইব, সমস্যা নাই, তুই প্রাইভেটে পড়বি, ইঞ্জিনিয়ারিং করবি। তো আমার কাকারা অনেক মানে সাপোর্ট দিছে যে পাইলে না পাইলে নাই, সমস্যা এবার নাই। আপনার কাকা আপনারা অনেক সাপোর্ট করে আপনার পড়াশোনার ক্ষেত্রে, আপনাদেরকে নিজের ছেলের মতো সাপোর্ট করে, তাই তো? হ্যাঁ, নিজের ছেলের মতো সাপোর্ট করে, আর হচ্ছে আপনাকে সবসময় অনেক হেল্প করছে বিভিন্ন বিষয়ে, অনেক বেশি পরিমাণে এটা সেটা দেওয়া, সাপোর্ট করা, আমরা যেটা বুঝি জেনারেলি। তো আসলে এরকম কাকা পাওয়াটাও অনেক ভাগ্যের ব্যাপার। আপনার কাকাকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা দিবেন, যেন আপনার কাকার মতো আমরা আরো অনেক কাকা পাই ভবিষ্যতে, অনেক স্টুডেন্টের মাধ্যমে। তো জেনারেলি আসলে একটা পডকাস্ট হচ্ছে একজন স্টুডেন্টকে খুব পজিটিভলি ইন্সপায়ার করে, মোটিভেট করে, যে সে তার হালটা ছেড়ে না দিক। আমরা বাংলাদেশের যে গভর্নমেন্ট ইউনিভার্সিটি যে সাবজেক্ট গুলো দেখি, প্রত্যেকটা আপনাদের মতো স্টুডেন্টদের জন্য ওই সাবজেক্টটা প্রস্তুত করা। কারণ প্রতিটা ইয়ারে হচ্ছে একজন স্টুডেন্টের পেছনে গভর্নমেন্টের অ্যারাউন্ড 1.5 থেকে 2 লাখ টাকা খরচ করে ইন জেনারেল, কিন্তু এটা হয়তো আমরা দেখতে পারি না। কিন্তু এই টাকাটা সরাসরি হচ্ছে আপনার ইউনিভার্সিটি হল অ্যালটমেন্ট, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, আপনার মেডিকেল, ইন্স্যুরেন্স, এই সবকিছু দিয়ে, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এই গভর্নমেন্ট ইউনিভার্সিটি গুলো চলে। টিচার্সদের বেতন, লাইব্রেরি ফ্যাসিলিটিস, ওভারঅল এভরিথিং। সো ট্রাই করবেন একটা ইউনিভার্সিটি যখন যাবেন, নিজে সম্পূর্ণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যাপারকে
কিভাবে গ্র্যাব করে নেওয়া যায় সেটা করবেন। লাইব্রেরি অ্যাক্সেস এটা সেটা অনেক কিছু, অনেক আউট নলেজ তৈরি করবেন, নিজেকে সেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। স্বপ্ন যত বড় দেখবেন তত বেশি বড় কামাইতে পারবেন, তত নিজের জীবনে তত বেশি শান্তি আসবে। হয়তোবা আপনি যে সিচুয়েশনে আছেন এটা জাস্ট টেম্পোরারি, বাট ইন দ্য মিন টাইম আপনি ভবিষ্যতে হয়তোবা আরো অনেক ভালো লেভেলে যেতে পারবেন, অনেক ভালো নাম্বার চেঞ্জ করতে পারবেন। দিস ইজ আওয়ার রিয়ালিটি। আজকে আমি কি অবস্থা আছি, দিস ইজ নট আওয়ার রিয়ালিটি। ভবিষ্যতে আমি কোথায় থাকবো, 5 বছর পর আমার অ্যাক্সেস কোথায় আসবে, কোন জায়গায় আমি নিজেকে দেখবো, এটাই হইতেছে মেইন কথা। যেহেতু আপনার বাবা মা ঢাকা শহরে থাকেন, অনেক পরিশ্রম করেন, অনেক এভারেজ অবস্থা, সো ওই জায়গার থেকে তাদের একটা বেটার লাইফ দেওয়া, তাদের অবসর দেওয়া, এটা আপনার একান্ত নিজের দায়িত্ব। আপনার বাসায় আর কে কে আছেন বাবা মা ছাড়া? আমার বাবা মার আমার এক ভাই আছে, সে এবার ইন্টার দিবে, তো সে আবার ভার্সিটি এবার থেকে প্রিপারেশন শুরু হবে আর আচ্ছা, কি। তো তারও দায়িত্ব একটা বেড়ে গেল আপনার প্রতি, আপনার উপর দায়িত্ব তারও বেড়ে গেল। সো হ্যাঁ, ট্রাই তো করেন যে তার জন্য হইলো আমার আপনি, দরকার। হ্যাঁ, সো আমার প্রশ্ন হচ্ছে যে নেক্সট প্রশ্ন যে আপনি অ্যাডমিশন টেস্টে সব থেকে কোন ভুলটা করছেন যেটার জন্য আপনি এখন আফসোস করেন? হয়তো ওই ভুলটা না করলে আপনি হয়তো অনেক ভালো কিছু করতে পারতেন, আপনার কাছে ফিল হয় বা মনে হয়। ভুল আসলে ফার্স্ট ভুল যেটা হচ্ছে, আমি মোবাইল নাই, যার কারণে আমি কোনো কোয়েকশন আমি সরাসরি করতে পারতাম না। বড় হুম ভাইদেরকে যে আমি কোয়েকশন করবো জানবো, তাই নিজের মনের মধ্যে রেখে দিচ্ছি, হুম কোয়েকশনটা আমি করি নাই। আর দ্বিতীয়ত প্র্যাকটিসের অভাব। আর মেইনটা হচ্ছে যে আমি আসলে কারো প্রশ্ন করি নাই বা কেমনি পড়লে আমি চান্স পাবো, এটা আমি কিন্তু বলিই নাই, যার কারণে হুম আমি আসলে চান্স পাই না ফার্স্ট টাইম। এটাই হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয়, মানে সেকেন্ড টাইমে যখন আমি অনেক প্রশ্ন করছি সবারে, বড় ভাই বলেন যাই বলেন, সবারে জিজ্ঞাসা করছি, সবাই একটাই কথা বলছে যে প্রশ্ন ব্যাংক পড়ে যাও, তোমার টপ হওয়ার দরকার নাই, তুমি চান্স পেয়ে যাবে। তো আমি সেকেন্ড টাইমে ধরেন শুধু প্রশ্ন ব্যাংক স্যার, আমি একটু বাইরে একটা পড়ালেখা করে নিই, শুধু প্রশ্ন ব্যাংক। আর প্রশ্ন ব্যাংকে দেখা যায় যে 60% কমন আসে, হ্যাঁ, এটা মোটামুটি আসে। এক্স্যাক্টলি, এটার সাথে আমিও আপনার সাথে একমত যে আসলে কোয়েশ্চেন ব্যাংক হচ্ছে দ্য আলটিমেট কি টু গেট এ সাকসেস ইন ইউনিভার্সিটি। কারণ এটা পড়লে আসলে চান্সটা হয়ে যায়, ম্যাক্সিমাম স্টুডেন্ট বোঝে না। আপনার কোনো ফ্যান্সি কোচিং সেন্টারে যাওয়ার দরকার নাই, বাসায় হচ্ছে খুবই ল্যাভিশ টিচার রাখার দরকার নাই। আপনি জাস্ট কোয়েশ্চেন ব্যাংক সলভ করেন, আপনি রাজশাহী ইউনিভার্সিটি বলেন, গুচ্ছ বলেন, আপনি এনি ইউনিভার্সিটি আপনি হয়ে যাবে। আপনার নতুন কোয়েশ্চেন ব্যাংকও কেনার কোনো প্রয়োজন নাই। ইউ আর জাস্ট ট্রাইং টু সলভ আউট। আপনার এলাকার বা আশেপাশে যদি কোথাও থাকে, পুরাতন বইয়ের দোকানে যান, আগের বছর যদি কোনো ভাই হ্যাঁ, ভাই ব্রাদার আপুর যদি কোনো কোয়েশ্চেন ব্যাংক থেকে, তার কাছ থেকে ওটা লাগলে কিনে নেন। অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়াটা খুবই ইজি, আমরা জাস্ট বুঝি না যে সেলফ স্টাডিটা কতটুকু গুরুত্বপূর্ণ। যখন একজন স্টুডেন্ট সেকেন্ড টাইম স্টাডি করে, পরীক্ষা দেয়, তার বাবা মা তাকে আর কোনো টাকা পয়সা দেয় না, দেন হি ফিগার আউট যে হ্যাঁ এখন ঠিক আছে। সো নিজের সাথে এরকম হইতে হুম। দিয়েন না, টাইম ওয়েস্ট করেন না, ভালোভাবে এগিয়ে যান। তো যারা নতুন আসতেছে ভবিষ্যতে, তাদের ক্ষেত্রে আপনি কি বলতে চাইতেছেন, বা আপনার কি কোনো পরামর্শ আছে তাদের জন্য? আপনার পার্সপেক্টিভ, আপনার লাইফ টাইমে আপনি যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন সেই জায়গা থেকে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা যদি ভার্সিটি এডমিশনের ক্ষেত্রে আসেন, তো প্রথম কথাটা হচ্ছে যে টাইম সেভ করতে হবে। টাইম যদি সেভ করতে পারেন আর শর্টকাট ওয়ে, দুইটা যদি মেনটেন করতে পারেন, তো ভার্সিটি কিছুই না, চান্স পাবেন। অথবা আমি চান্স পাই নাই, আমার মেরিট অনেক পেছনে, কিন্তু আমি ভুল করছি, সেগুলো আমি জানি। সেটা হচ্ছে প্রশ্ন বেশি বেশি সলভ আমি করি নাই, আসলেই করি নাই। এর মধ্যে অসুস্থ ছিলাম মাসখানেক, তো আমার হুম অনেক পড়ালেখা বন্ধ। কোনো ক্লাসে আমি জয়েন হই নাই ১ মাস ১.৫ মাস। আমি হুম হাসপাতালে ঘুরতে ঘুরতে আমার মানে সব শেষ। প্রায় ৪ টা এক্সামও দেই নাই। আ সবকিছু বাতিল হয়ে গেছে। এরপরও আমি মানে লাস্ট টাইম বলছি, আমি যদি এটাতে চান্স না পাই, তো আমি আর্কিটেকচার, আমাকে চান্স পেতে হবে। তো লাস্ট টাইম ফোকাস বেশি দিছি আমি আর্কিটেকচারে। ওই টাইমে এত হুম বেশি দেই নাই, গুরুত্ব দেই নাই। কারণ আমি হুম দেখলাম যে এই টাইমে স্টুডেন্ট বেশি, সিট কম। কিন্তু আর্কিটেকচার যেহেতু আমার একটু ভরসা আছে আমার হাতের উপরে, আর্টের উপরে, তো আমি এটা একটা চান্স নিয়েছি। চান্স নেওয়ার পর ২ টাতে দিছি, ২ টাতেই মোটামুটি পজিশনে আসছে। কিন্তু একটাতে সিউরলি হয়ে যাবে। আরেকটা তো আমার বুঝতে পারতেছি না তা হবে আপনি কিনা। হচ্ছে আপনি এরপর সাবজেক্ট চয়েস দিবেন, আপনার ওয়েবসাইটে রেগুলার চোখ রাখবেন, খেয়াল রাখবেন যেন ডেট আর টাইম মিস না হয়ে যায়। এরপর হচ্ছে আপনি সাবজেক্ট চয়েস দিবেন, দেন সাবজেক্ট চয়েস অনুযায়ী আপনার যে ইউনিভার্সিটি সিরিয়াল আসবে বা আপনি যেটা দিতে যাচ্ছেন সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যেতে পারবেন। সবকিছু এখানে ওয়েবসাইটে শো করবে। হয়তোবা তখন হ্যাঁ, সাবজেক্ট চয়েসের জন্য আলাদা একটা পেমেন্ট থাকতে পারে, আই ডোন্ট নো এক্স্যাক্টলি, আমার মনে নাই, কারণ গতবার আসলে কেমন ছিল, বাট ওরকম একটা হিসাব থাকে এক্স্যাক্টলি। তাও খোঁজ খবর রাখাটা খুব জরুরি। যাক, সমস্যা নেই, হ্যাঁ, আর্কিটেক্ট হ্যাঁ। খুবই ভালো একটা সাবজেক্ট, ফ্যান্সি সাবজেক্ট, বাট ইটস ওকে। কারণ অনেক কিছু শেখার থাকে, 5 বছরের প্র্যাকটিস, প্রিপারেশন, তারপর জব। সো এভরিথিং ইজ অল আপ টু ইউ যে আসলে আপনি কিভাবে বিষয়টাকে ম্যানেজ করতে চাইতেছেন। বাট থ্যাংক ইউ সো মাচ আপনাকে, আপনি সময় দিলেন, আর আমরা আপনাদের স্ট্রাগল ওভারঅল গল্প সম্পর্কে জানলাম। সো বাংলাদেশে আসলে গল্পটা এরকমই হয়, এভাবেই সবকিছু শুরু হয়, এভাবে বাংলাদেশ এগিয়ে যায়। আমরা চাই বাংলাদেশ আরো সফলভাবে, শক্তভাবে এগিয়ে যাক। বাংলাদেশ থেকে যত মানুষের আবেগঘন চেতনা আছে সেগুলো হ্রাস পাক।
আরো মানুষ সিরিয়াস হোক লাইফের প্রতি, মানুষ সময় নষ্ট কম করুক আর নিজের প্রোডাক্টিভিটি নিয়ে চিন্তা করুক, কারণ দিন শেষে আসলে এর বাইরে কিছুই নাই। ম্যাক্সিমাম দেশ যত কম কথা বলে আপনি যত বেশি সাইলেন্টলি বেশি ভালো কাজ করবেন, তত আপনি আপনার জীবন যুদ্ধে এগিয়ে যাবেন। এটাই হচ্ছে আলটিমেট ফ্যাক্ট, যেটা হচ্ছে আমরা নিম্ন জি ভাই। মধ্যবিত্ত মানুষের ক্ষেত্রে দেখি। সো ট্রাই করেন আপনারা বিলাসিতার কথা গল্প বাদ দিয়ে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যান, যেন আপনিও হচ্ছে অলোকের মতো সফল হতে পারেন। আর যারা অলোকের মতো একটা অবস্থান বিলংস করতেছেন বা অলোকের ভিডিও দেখতেছেন, সো তাদের সবার প্রতিও আমার একটা ইচ্ছা থাকবে যে আপনারা ট্রাই করবেন, অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। ডোন্ট লুজ ইউর হোপ ইন দ্য লাস্ট মোমেন্ট। সো ইচ্ছায় আসল খেলা, ইচ্ছা শক্তিটাই হচ্ছে আপনার স্বপ্ন পূরণের মেইন হাতিয়ার। আপনার যদি ইচ্ছাটা শক্তপোক্ত থাকে, আপনি যে কোনো দিন যে কোনো ভাবেই, ফার্স্ট টাইম বলেন সেকেন্ড টাইম বলেন, আপনি সফলকাম হবেনি। তারপর ফ্রেন্ডসদের রিয়াকশন কি, যারা হচ্ছে সাহস দেখাতে পারেনি বা আপনার মতো সফলভাবে চান্স পায়নি, তাদের রিয়াকশনটা কি আপনার এই ওভারঅল রেজাল্টে, আপনার এলাকার ওরা ভাই ব্রাদার? মোটামুটি হ্যাঁ, ওরা মোটামুটি কংগ্রাচুলেশন দিছে। আমরা শেষ করব, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ সো মাচ অলোক আপনাকে, আপনি সময় দিলেন। আর ভবিষ্যতে অবশ্যই আপনার সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ ভাই, দোয়া করেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো এই ছিল হচ্ছে আজকের ওভারঅল